থেকে 4 মিনিটের ভিতরে 3টা হামলা হয় তেহরানে। ওই সময়টা মনে হচ্ছিল যে মনে হয় কিছু একটা আমার উপরে পড়লো। আকাশের দিকে তাকাইলে দেখা যাচ্ছে যে হয় ফাইটার জেটের শব্দ, নইলে হামলা হচ্ছে। কাছাকাছি 1/2 কিলোমিটার ভিতরে যদি কোথাও মিসাইল পড়ে, রুমের গ্লাস ভেঙে পড়ে যায়। আমাদের যে ইরানি যারা আছে তারা নিজেরাই আতঙ্কে, তো আমাদেরকে যে সাপোর্ট দিবে ওই সাপোর্টটা দিতে পারতেছিল না। বা রুমের গ্লাসে আমরা টেপ মারে রাখতাম যাতে পড়লে এক জায়গা পড়ে, ছড়াই ছিটে না যায়। একটা মিসাইল কেন আমাদেরকে মারবে? আমরা তো সাধারণ স্টুডেন্ট। এই এরো স্পেসে যদি মারে তাহলে আমার হল থাকবে না। এটার সময় একটা জিনিসই ভাবতাম যে আমরা কি ফিরে যাব দেশে নাকি যাব না। আমি যখন ইরানে যাই তখন 2022 সালের, আমি ওইখানে খাজা নাসিরউদ্দিন তুসি ইউনিভার্সিটি অ্যান্ড টেকনোলজির স্টুডেন্ট, বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে আমি ওই ইউনিভার্সিটিতে একাই। তাছাড়াও আরও আমাদের আশেপাশে আরও বাঙালি স্টুডেন্ট আছে। তো সব মিলায় আমাদের সময়টা খুব ভালো ছিল। আমাদের একটা স্বপ্ন নিয়ে আমরা ইরানে ছিলাম, সেই স্বপ্ন আমাদের ঠিকভাবে চলতেছিল। কিন্তু এই স্বপ্নের 2বার আমরা এই বিপত্তি পাই। প্রথম বিপত্তি পাই 2025 সালে। আতঙ্কের জায়গাটা ওইখান থেকে শুরু হয়, যে হঠাৎ করে ইরানের উপর এভাবে হামলা হইল। একটা এভাবে তেহরানে যখন হামলা হয় তখন 9:45 বা সামথিং এরকম। তো ওই সময়টাতে আমরা সবাই ক্লাসরুমে, স্যার প্রফেসর লেকচার দিচ্ছে, আমরা শুনতেছি। হুট করে আমরা একদম একটা সাউন্ড শুনতে পাই, বিকট সাউন্ড। তো এমনিতে মানে আমাদের ভিতরে সবসময় আমরা সবাই মজা করতাম বা করতাম যে কোনো একটা দরজা পড়লে একটা যে সাউন্ড হয়, মনে করতাম এই যে মনে হয় ইসরায়েল মারলো। তো ওই দিন আমরা এইভাবে বলতেছিলাম, কিন্তু এটা মজার ছলে ছিল। কিন্তু পরবর্তীতে আরও একটা সাউন্ড শুনে তখন আমাদের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়, মানে কি একসাথে 2টা দরজা পড়তে পারে না। তার পরবর্তীতে দেখি আরেকটা সাউন্ড, ইভেন পুরো আপনার 3 থেকে 4 মিনিটের ভিতরে 3টা হামলা হয় তেহরানে একই সাথে। পরে আমরা যাই, জানালার কাছে যখন যাই তখন দেখি যে আর কালো ধোঁয়া উঠতেছে। তখন আমরা বুঝতে পারি যে না, হামলা হয়ে গেছে। নিচে নেমে এসে দেখি যে চারিদিকে লোকজন ছোটাছুটি করতেছে, রেজিস্ট্রার বিল্ডিং ফাঁকা, টিচার চলে গেছে, কেউ নাই, কোথাও কারোর সাথে যোগাযোগ করার কোনো অবস্থা নেই। এমার্জেন্সিতে আমাদের যে গার্ড আছে, ইনসার্ট গার্ড, তাকে বললাম যে এই অবস্থা তাহলে কী করবো। তো উনি বলতেছিল তোমরা হলে চলে যাও, হল তোমাদের জন্য এই মুহূর্তে নিরাপদ। পরবর্তীতে আমরা ওইখান থেকে হলে চলে যাই। কিন্তু হলে যে যাব, আমাদের যে শাটল বাস ছিল বা আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য আমাদের আলাদা কার ছিল, কোনো সার্ভিসই নাই, ড্রাইভার নাই, গাড়ি পড়ে আছে। পরে আমরা যাই, প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগে হেঁটে যাইতে উপরে। পরে আমরা ওখানে যাওয়ার পরে থাকার পরে আমার অন্য দেশে যেসব স্টুডেন্ট ছিল সবাই আসে। আমাদের যে ইরানি যারা আছে তারা নিজেরাই আতঙ্কে, তো আমাদেরকে যে সাপোর্ট দিবে ওই সাপোর্টটা দিতে পারতেছিল না। শুধু মেন্টালি এই সাপোর্টটাই দিচ্ছিল যে তোমরা হলে থাকো বা যেখানে আছো নিরাপদে থাকো। ওই সময় আমরা এম্বাসির সাথে যোগাযোগ করি এবং সবাইকে নির্দেশ দিই যে অন্য যারা আছে সবার দেশের এম্বাসির সাথে যোগাযোগ করতে। তো আমি যখন বাংলাদেশ এম্বাসির সাথে যোগাযোগ করি, ওই দিন ছিল শনিবারে ইরানেও আপনার সব এম্বাসি বা সব কিছু বন্ধ থাকে। তো যেটা হয় যে ওইখানে প্রায় ওনারা ইনস্ট্যান্টলি, মানে হামলা হওয়ার পরে ইনস্ট্যান্টলি ওনারা অফিসে চলে আসে। সবাই অফিসে এসে মিটিং করে ওনারা ইনিশিয়ালি কোনো ডিসিশন আমাদেরকে দিতে পারে না, শুধু এই ডিসিশনটাই দিতে পারে যে তোমরা যেখানে আছো নিরাপদ স্থানে থাকো। তো রবিবারের দিন ওনারা আবার দ্বিতীয়বার মিটিং করে আমাদেরকে ফাইনাল একটা ডিসিশন জানায় যে তোমরা যদি হলে সমস্যা হয় বা এই অবস্থাতে তোমাদের জন্য আমরা আশ্রয় শেল্টার ব্যবস্থা করি, সেখানে তোমরা আসো। আমাদের সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশ আর ইন্ডিয়া। বাংলাদেশ আর ইন্ডিয়ার এই সমস্যা, শ্রীলঙ্কারও সেম একই সমস্যা, কিন্তু শ্রীলঙ্কার স্টুডেন্ট সংখ্যা খুবই কম, মাত্র 2 জন। তো ওরাও এম্বাসির সাথে যোগাযোগ করে একটা প্রত্যন্ত এলাকায় চলে যায় যেখানে হামলা হওয়ার সম্ভাবনা ইনিশিয়ালি কম, কিন্তু আসলেও হামলা তো মানুষের দ্বারা হইলেও এটা তো উপর থেকে হচ্ছে, কার উপর হবে কি হবে এটা তো আসলে বোঝাও কষ্টকর। আমরা যেটা করি, বাংলাদেশি স্টুডেন্ট সহ এম্বাসি স্টাফ সহ, আমরা তেহরানের অবস্থা ওই মুহূর্তে খুব একটা ভালো ছিল না। নির্ঘুম রাত, কখন হামলা হচ্ছে, কার উপর হচ্ছে জানা যাচ্ছে না। আকাশের দিকে তাকাইলে দেখা যাচ্ছে যে হয় ফাইটার জেটের শব্দ, নইলে হামলা হচ্ছে, মিসাইলের শব্দ, কোথাও কালো ধোঁয়া উঠতেছে, এরকম।
যারা ছিলাম ওইখানে তারা হচ্ছে যে ওদের আর কোনো আশ্রয়ের জায়গা নেই, সেকেন্ড কোনো অপশন নেই, তো তাদেরকে আমরা নিয়েছিলাম। ইরানের ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশের ইরানের সাথে যে সম্পর্ক, এই সম্পর্কটা অনেক ভালো, কিন্তু সমস্যা হচ্ছে যে বাংলাদেশি অনেক ইলিগাল ইমিগ্রেন্ট আছে ওইখানে। তো এইটা হচ্ছে আমাদের একটা বড় চ্যালেঞ্জিংয়ের বিষয় ছিল, কারণ আমরা চাইলেই এভোকেশনটা করতে পারতেছিলাম না। মানে অন্য অন্য দেশের ক্ষেত্রে যদি ইলিগাল হয়, ইলিগাল রেসিডেন্স পারমিট যাদের আছে তাদের ক্ষেত্রে সমস্যাটা, কিন্তু লিগাল বা রেসিডেন্ট পারমিট যাদের আছে তাদের ক্ষেত্রে সমস্যা নেই, তারা যে কোনো সময় চাইলেই একটা দেশ থেকে সেফ এক্সিট নিতে পারে। তো আমাদের যে ব্যাপারটা হইলো যে আমরা তো চাইলেই করতে পারতেছি না, আর আমরা যেহেতু ল্যান্ড বর্ডার শেয়ার করি না, সেক্ষেত্রে আমাদের যেটা হয় যে আমাদেরকে অন্য কোনো থার্ড কান্ট্রিতে ট্রানজিট নিতে হবে। তো তখন আমাদের হচ্ছে অপশন থাকে কয়েকটা। পাকিস্তান একটা অপশন থাকে, একটা হচ্ছে আপনার আজারবাইজান, একটা আর্মেনিয়া। মানে এই কয়টা থেকে হচ্ছে তেহরান থেকে মুভ করাটা সহজ। এর ভিতরে দেখা যায় যে পাকিস্তানে হচ্ছে আপনার জার্নিটা লং হয়, আজারবাইজান বা আর্মেনিয়াতে জার্নিটা শর্ট হয়। তখন সেই দিকেই মানে লক্ষ্য করে, মানে সেইটা মাথায় রেখে অ্যাম্বাসির কর্মকর্তা এবং বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি এরা সবাই মিলে এই ডিসিশনটাই নেয় যে তাহলে আমরা কাছাকাছি যে বর্ডারটা আছে এইটা দিয়ে পার হই। তো সেই হিসাবে হচ্ছে আমরা আজারবাইজানকে ট্রানজিট হিসাবে ব্যবহার করছি, কিন্তু আজারবাইজান পর্যন্ত আসাটাও আমাদের অনেকটা চ্যালেঞ্জ ছিল। এইখানে হচ্ছে আমরা 186 জন আসছি এবং বাংলাদেশ থেকে আমাদেরকে চার্টার্ড ফ্লাইট পাঠানো হয়েছে। তো 186 জনের ভিতরে ধরুন 40 জন মানুষ যারা ছিল বা 43 এরকম ছিল হচ্ছে আপনার যাদের বৈধ রেসিডেন্ট পারমিট আছে বা ফ্যামিলি স্টুডেন্ট বা ওইখানে জব করে এরকম, আর বাকি যা ছিল একটা হিউজ নাম্বার যারা হচ্ছে ইলিগাল এবং যাদের অনেকের কাছে পাসপোর্ট আছে, অনেকের কাছে পাসপোর্ট নাই, কত বছর আগে গেছে নিজেও বলতে পারে না। তো এইখানে হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা শুরু হয় হচ্ছে আপনার ট্রাভেল পারমিট দিয়ে। কারণ একটা ট্রাভেল পারমিট ইস্যু করতে গেলে নর্মালি ইরান হচ্ছে আপনার টোটালি ফার্সি ভাষা, ওইখানে কোথাও আপনি ইংলিশ বা অন্য কোনো ভাষা দিয়ে কাভার করতে পারবেন না। সো এই ট্রাভেল পারমিট একটা রেডি করতে গেলে মিনিমাম দেখা গেছে 20 থেকে 25 দিন সময় লাগে, কারণ এটা ফার্সিতে ট্রান্সলেট করা লাগে, অনেকগুলো অফিস হয়ে তারপরে আসে। তো এইটা আমরা মানে হোপফুলি মানে লাকিলি আমরা এটা করতে পারছি যে খুব অল্প দিনে, মানে 3 দিনের ভিতরে আমরা এই ট্রাভেল পারমিট রেডি করতে পারি। তারপরে যেটা হয় যে ইরানের সাথে দ্বিপাক্ষিক যে মিটিংগুলো হয় বাংলাদেশ অ্যাম্বাসির বা বাংলাদেশ ফরেন মিনিস্ট্রির, একইভাবে আজারবাইজানের সাথেও হয়, আজারবাইজানের ভিসা দেওয়ার একটা ইস্যু থাকে, সব কিছু মিলায় আমাদের এটা কন্ট্রোল করতে করতে প্রায় হচ্ছে আমরা রওনা দেয় হচ্ছে আপনার 19 তারিখে আমরা বের হইতে হইতে তেহরান থেকে তখন বিকাল 3:30 বা এরকম। এর ভিতরে একটা জিনিস হচ্ছে এই সময়টা ছিল হচ্ছে মাহে রমজান, রোজার সময় ছিল। তো এটা একটা হিউজ প্রেশার ছিল আমাদের জন্য যে রোজার ভিতরে ঠিকভাবে আসলে কখন আমরা ইফতার করতেছি, কখন সেহরি করতেছি, খাবার আছে কিন্তু সেই খাবারটা খাওয়ার মতো সময় হচ্ছে না। খাবার আছে বা আমাদেরও ওই আমরা যেখানে ছিলাম ওইখানে আমাদের অ্যাম্বাসির সবাই ছিল, তো খাবারের কোনো সমস্যা ছিল না, কিন্তু সমস্যা ছিল হচ্ছে সময়ের। খাবারটা খাওয়ার যে একটা সময়, ওই সময়টাই হচ্ছে না, এমন একটা ব্যস্ততার ভিতরে গেছে। তারপরে আমরা ওইখানে আপনার 19 তারিখে আমরা হচ্ছে তেহরান থেকে হচ্ছে 9টা বাস নিয়ে রওনা করি আস্তারার উদ্দেশ্যে। এবং যাত্রাপথে আমরা দেখতেছি যে বিভিন্ন জায়গায় মিসাইল ছোড়াছুড়ি হচ্ছে, মানে বাসের ভিতর থেকে দেখা যাচ্ছে। আমরা যখন আপনার কাস্পিয়ান সির পার দিয়ে বন্দর আঞ্জিলে পৌঁছাই, মানে কিছু আমাদের কয়েকটা বাস আঞ্জিল ক্রস করছে, কয়েকটা আঞ্জিলের ভিতরেই আর কয়েকটা আঞ্জিলের পিছনে, ঠিক এরকম সময় আঞ্জিলে হামলা হয়। ওইখানে আপনার একটা নৌবন্দর ছিল, ওটাতে হামলা হয়। তো আমরা তারপরেও যাচ্ছিলাম আস্তারার দিকে যখন যে পৌঁছালাম তখন আপনার বাজে প্রায় 12:30 একটা। তো এরকম সময় হচ্ছে কেউ নাই, বর্ডার একদম টোটালি ক্লোজ, কোনো মানুষ কেউ নাই, কোনো নেই। পরবর্তীতে আমাদের এম্বাসি একজনের সাথে যোগাযোগ করে, ওইখানের আপনার গভর্নর, তাকে সে বলে যে আমি তো নাই, মানে এই মুহূর্তে কেউই নেই। মানে বন্দর আঞ্জিলে হামলা হওয়ার পরে টোটাল কাস্টমস
কেউ নাই, কোনো অফিসার, কোনো দারোয়ান পর্যন্ত নেই। পরবর্তীতে যখন শুনছে যে বাংলাদেশ এম্বাসি বা এম্বাসির কর্মকর্তারা আসছে এতগুলা লোকজন নিয়ে, তখন গভর্নর নিজেই আসছে। আসার পরে কথা বলে চলে গেছে যে এখন তো আর কাউকে পাওয়া সম্ভব না, আর এখন কিছু করতে পারতেছি না, আপনারা একটু এখানে যে রেস্টরুমগুলো আছে এইখানে থাকেন, এখান থেকে সকালে আমরা 6টার দিকে আপনাদের ইমিগ্রেশন শুরু করে যত তাড়াতাড়ি সম্ভব পার করে দেবো। এর ভিতরে আবার আমাদের ওই পাশে বিমান ভাড়া করে রাখা আছে সে আপনার বাকুতে। একইভাবে আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে 2জন অফিসার গেছিলো আমাদেরকে আনতে। তারপরে আমাদের আজারবাইজানের ওইখানে ওই মিশনটা আবার হচ্ছে আপনার আমাদের আঙ্কারা মিশনের ভিতরে। তো আঙ্কারা থেকে আবার লোকজন আসছে, অফিসাররা আসছে আমাদেরকে নেওয়ার জন্য। অন্য ওই পারে অপেক্ষা করতেছে, আমরা এই পারে। তো প্রথমে যেটা হয় যে আমরা ইমিগ্রেশনের কাজ যখন শুরু হয়, তো ওটা হচ্ছে সকাল 8টা বাজে। তো 8টার সময় আমরা শুরু করলেও পরবর্তীতে ওখানে কিছু ট্রান্সলেটের কাজকর্ম থাকে, এগুলো আমরা শুরু করি। আমরা প্রথমে মনে করি যে এটা খুব তাড়াতাড়ি সম্ভব হবে। তো লিগাল যারা ছিল ওনাদেরকে পার করে দেওয়ার পরে হচ্ছে বড় ঝামেলাটা লাগছে ইলিগালদের ব্যাপারে। তখন শুরু হয় হচ্ছে যে ওনাদের ট্রান্সলেট বলতে হচ্ছে ওনাদের পুরো একটা ফাইল রেডি করতে, যেটা ফার্সিতে আবার লিখতে হবে যে ওনারা কেন এখানে আসছে, কবে আসছে, বা ওনাদের কী উদ্দেশ্য ছিল, এনারা কি আদৌ বাংলাদেশি নাগরিক কিনা। এইগুলা হচ্ছে খুবই এই প্রশ্নগুলা ছিল ওনাদের। একইভাবে তো এখানে যখন দেখলাম যে এই লোকজনের খোঁজ খবরগুলো যখন নিয়ে দেখলাম যে না, এরা কোনো এক সময় লিগালি দেশ থেকে বের হয়েছিল। কেউ ওমানে গেছে, কেউ দুবাই গেছে, কেউ শারজা গেছে, বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাজ করতে গেছে, কেউ আবার আপনার এই শ্রীলঙ্কার এদিক দিয়েও গেছে। এরা লিগালি এই পর্যন্ত গেছে, তারপরে হচ্ছে ইলিগালি ঢুকছে, যাদের হচ্ছে আপনার মেন ডেস্টিনেশন ইউরোপের কোনো দেশে যাও। তার পরবর্তীতে হচ্ছে ইমিগ্রেশন অফিসারদের প্রশ্ন ছিল যে কেন এরা বাংলাদেশে কি কাজকর্ম নাই, কেন এরা এখানে আসছে। ইরানে তো অ্যাকচুয়ালি ইকোনমিক্যাল অবস্থা ইরানের অনেক দিন ধরেই খারাপ বলতে হচ্ছে আপনার ইনফ্লেশন অনেক বেশি এবং প্রত্যেকটা জিনিসের দাম ঊর্ধ্বগতি। তো ওনাদের সাথে এই প্রত্যেকটা এক ইন্ডিভিজুয়াল এক একটা লোককে নিয়ে এই ইন্টারভিউ, এই ফার্সি ফাইল এগুলো রেডি করতে করতে এতগুলা লোক, আমি ছিলাম, আমার সাথে আমার একটা বন্ধু ছিল আলী আমিন, আমরা দুইজনে এই কাজটা পুরোটা করি। এটা শেষ করতে করতে আমাদের বাজে তখন রাতের প্রায় 11:30, 11:45 এরকম, 12টার কাছাকাছি সময় আমরা এটা শেষ করতে পারি। তারপরে যেটা শুরু হয় এর মাঝখানে আমরা ইফতার করছি, কিন্তু কি ইফতার করছি আমাদের ঠিক মনে নেই, আমরা সবাই রোজাও ছিলাম ওই সময়। তারপরে যেটা হয় যে এরপরে আমরা আবার আস্তারা দিয়ে আজারবাইজানে প্রবেশ করার যে প্রসেসিং এটা শুরু হয়। তখন আবার এই লোকগুলাকে 10 জন 15 জন করে একটা করে করে 10 জন 15 জন করে স্কট করে আজারবাইজান ঢুকানো হয়। আজারবাইজান ঢুকানোর পরে আবার আরেকটা চ্যালেঞ্জিংয়ের মুখে পড়ি, সেটা হচ্ছে ইরানের যে ঠান্ডাটা ছিল ওটা সহ্য করতে পারতেছিলাম, নর্মালি যে পোশাক আমাদের কাছে ছিল, কিন্তু আজারবাইজান ঢোকার পরে মনে হলো কি আরও মিনিমাম -5 ডিগ্রি হয়ে গেল। যেটা ছিল অতিরিক্ত ঠান্ডা বাতাস। বর্ডারের পাড়েই একটা ছোট্ট একটা ব্রিজ, এই পাশটা হচ্ছে আপনার ইরান, ওই পাশটা আজারবাইজান। ব্রিজের ওই পাশে গেলাম, যাওয়ার পরে ওইখানে আপনার বর্ডার গার্ড যারা ছিল ওনার একজন এসে দাঁড়ালো, কথা বললো। মেন যে জিনিসটা হয়েছে যে ওরা ইংলিশে কথা বলতে পারে না, ওদের সাথে কথা বলার একটাই মাধ্যম হচ্ছে আপনার আজারিতে বলতে হবে, ওদের নিজেদের যে ভাষা। এখন আমরা তো ইরানে থাকি, ইরানে থাকার সুবাদে যেটা হয় যে আজারবাইজানের ছেলেমেয়েরাও আমাদের সাথে পড়ালেখা করে। তো এই 3.5 বছরে ওদের সাথে যে বন্ধুত্ব হয়েছিল, ওদের থেকে যা শিখছিলাম, এইটা হচ্ছে ওই দিন কাজে লাগছে জীবনে। তো ওই সময় হচ্ছে ওনাদের সাথে আজারি ভাষায় আমরা আবার কথা বলা শুরু করি, প্রত্যেকটা লোকটা ইনশিওর করি যে হ্যাঁ এই যে লিস্টেড লোকটা এই লোকটা এরকম করতে ওইখানে আমাদের অনেক সময় লেগে যায়। এবং ওই স্কটের সর্বশেষ লোক আমাদের যে আজারবাইজানে ঢুকছে, সে ঢুকতে ঢুকতে ভোর 5টা বাজছে। এর ভিতরে মনে করেন ইমিগ্রেশনের ওনরা কাজ করছে, এবং ভিসা দেওয়ার ক্ষেত্রে আমাদের নিজেদের অফিসাররা আজারবাইজানের হয়ে কাজ করছে, যাতে মানুষগুলা খুব তাড়াতাড়ি কাজটা হয় বা এত কষ্ট যাতে না পায়। কিন্তু তারপরেও তো মনে করেন অফিসিয়ালি কাজকর্ম বা এগুলোতে তো সময় লাগে। তারপরে হচ্ছে আমাদের সাথে ছিল আপনার IOM ছিল, IOM-এর সহযোগিতা সব কিছু মিলায়ে আমরা শেষ পর্যন্ত আপনার
বাকুতে এয়ারপোর্টে আসতে সক্ষম হই। বাকু এয়ারপোর্টে আসার পরে আমাদের জন্য যেহেতু চার্টার্ড ফ্লাইট ছিল, সো আমাদের আর কোনো সমস্যা নেই। আলাদা গেট দিয়ে আমরা ইমিগ্রেশন শেষ করে ওই সময় আর কি আপনার ওই 5:30 বা 5:35 হবে এরকম সময় আর কি আমরা ফ্লাই করি বাকু থেকে। পরবর্তীতে আমরা বাংলাদেশে যখন আসি, বাংলাদেশে তখনও আমরা পৌঁছাইনি, আমরা ইন্ডিয়ার ভিতরে, তখন আর কি বাংলাদেশ বিমান ঘোষণা দেয় যে আজকে ঈদের দিন, আপনাদেরকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। কিন্তু লাকিলি আমরা যারা তেহরান থেকে আসছি, আমরা এবছর 3টা ঈদ পালন করছি। একটা হচ্ছে ঈদে নৌরুজ বলে, ঈদে নৌরুজটা হচ্ছে আপনার আপনার ইরানি বা পার্সিয়ান সংস্কৃতির আপনার হচ্ছে প্রথম বর্ষের প্রথম দিন। আর তারপরও হচ্ছে আপনার আমরা যখন আজারবাইজানে আসি, তখন হচ্ছে আজারবাইজানে হচ্ছে ঈদ উল ফিতর ছিল। পরবর্তীতে আমরা বাংলাদেশে যেদিনকে এসে পৌঁছাই ওই দিনও ঈদ উল ফিতর। তো তার পরবর্তীতে আমরা যেটা দেখি যে আপনার বাংলাদেশে আসলাম হচ্ছে তখন বাজে 1:37। 1:37-এর সময় হচ্ছে বাংলাদেশে ল্যান্ড করলাম। তো যখন আমরা বের হচ্ছিলাম বিমান থেকে, আসার পরে হচ্ছে আমাদের জন্য ওইখানে বাংলাদেশ ছিল আপনার প্রতিমন্ত্রী ছিল ইসের আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়, তারপরে আপনার ছিল ওই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিল, সচিবরা ছিলেন, অনেকেই আমাদের জন্য অপেক্ষা করতেছিল, IOM-এর চিফ ছিলেন। তারপরে যেটা হয় যে আমাদের ওইখান থেকে আমাদের যে ছিল আপনার ওই ইমিগ্রেশন বা আনুষঙ্গিক যেসব কাজকর্ম ছিল ওইগুলো শেষ করে আমরা বের হই। তখন বাজে মানে কেউ আগেও বের হয়েছে, কেউ পরেও বের হয়েছে। যেহেতু আমি এনাদের সাথে প্রথম থেকেই ভলেন্টিয়ার হিসাবে কাজ করে আসছি, তো ওই হিসাবে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই হচ্ছে যার যে কোনো সমস্যা হলে ওনারা ডিরেক্টলি আমাকে বলতো, ভাই আমার এটা হচ্ছে না কেন, ওইটা কই। তো করতে করতে আমি সবার শেষে এয়ারপোর্ট থেকে বেরোই। তখন বাজে হচ্ছে আপনার 4:43 বাজে আমি যখন এয়ারপোর্ট থেকে বেরোই। তো এয়ারপোর্ট থেকে সরাসরি ওইখানে আমার চাচা ছিলেন, চাচার বাসায় গেলাম। পরে চাচার সাথে বাসায় যাওয়ার পরে চাচা আসলেন রাতে একসাথে, মানে ওই সময় আর কি ভোর রাতে, ওই সময় আবার একটু খাওয়া দাওয়া করে গোসল টোসল করে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে চাচা ডাকলেন যে উঠো, নামাজ পড়তে চলো। পরে একসাথে গেলাম, নামাজ পড়লাম, ঈদের নামাজ। মানে এই যে যাই মানে লাস্ট পর্যন্ত যে আমার পরিবারের সাথে যে দেখা হচ্ছে, নামাজ পড়তে গেলাম, এটা আমার কাছে অনেক বড় একটা ছিল, ইন্টারেস্টিং একটা বিষয় ছিল। পরে হচ্ছে ওইখানে নামাজ পড়লাম, তারপরে ঈদে বিভিন্ন আত্মীয় স্বজনের বাসা বাড়িতে ঘুরে ফিরে পরবর্তীতে ওইখানে 2-1 দিন থেকে তারপরে আসলাম ঢাকা থেকে, ফরিদপুরে আসলাম। ফরিদপুর আসার পরে বাবা মা, ভাই বোন, চাচা চাচি এখানে এরা সবাই ছিল, এদের সাথে দেখা হলো। তখন মানে নিজেকে একটা মনে হচ্ছিল যে না, পৃথিবী আর কোথাও ধ্বংস হয়ে গেলেও আমি সেফ থাকবো। এটা হচ্ছে আমার এই পর্যন্ত ফিরে আসা। তো এখনও তো চলতেছিল, ইরানে একইভাবে যুদ্ধ চলতেছিল বা হামলা হচ্ছিল কন্টিনিউয়াসলি, কম বেশি এরকম হচ্ছিল, ইরানও করতেছিল, দুই পক্ষই ছিল। কিন্তু লাস্ট আপনি জানেন যে সিজফায়ার হয়েছে। এখন যে 2 সপ্তাহের যে একটা আছে, এখন হয়তো আগে চিন্তা করতেছিলাম যে তাহলে হয়তো আমাদেরকে আবার ইরানে ফিরে যাওয়া হতেও পারে, না পারে, অনিশ্চিত। কিন্তু এখন আশা করি যে এই সমস্যাটা কেটে যাবে বা এটার একটা সমাধান হবে। যেহেতু সিজফায়ার হচ্ছে, তার মানে একটা নেগোসিয়েশন হোক বা একটা যে কোনো একটা কিছু হবে, যেটা খুবই দরকার। এটা শুধুমাত্র যে মানে আমাদের জন্যই দরকার ব্যাপারটা এমন না, পুরো পৃথিবীর জন্যই দরকার। আপনি ইতিমধ্যে দেখছেন যে বা শুধু বাংলাদেশ না, সারা বিশ্বেই আপনার জ্বালানি সংকট পড়তেছে। সারা বিশ্বে যেহেতু সমস্যাটা যেহেতু সারা বিশ্বের, সেহেতু উচিত সবারই একই সাথে এই বিষয়টাকে যে কোনোভাবেই হোক নেগোসিয়েশনে যাওয়া সবার জন্য। শিক্ষাবর্ষ তো প্রায় শেষের দিকে ছিল। হ্যাঁ, আমারও শিক্ষাবর্ষ একদম শেষের দিকে ছিল। আমি মানে একদমই মানে বলতে গেলে সাকসেসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। মানে আমার আর কিছু সময় হলে আমার এটা শেষ হয়। তো এই জন্য এটা হচ্ছে আমার সবচেয়ে বড় দুশ্চিন্তা। যদি এটা হয়ে যায় তাহলে আমার জন্য খুবই ভালো। তাহলে আবার ফিরে যাব, হয়তো যাই দেখবো যে আমার ক্যাম্পাসের কোনো একটা বিল্ডিং ঠিক আছে কি নাই, বা আশেপাশে কোথাও হামলা হয়ে কোনো হয়েছে কি না। বা অনেক মানে 3.5 বছর ওখানে থাকার তো অনেক মানুষকেই চিনি, অনেককেই জানি, সবাই ঠিক আছে কি না, ভালো আছে কি না। যদিও সবার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নাই, ফিরে যেয়ে ওটা দেখব,
এটারই অপেক্ষায় আছি যে কখন এটা ঠিক হয়। যারা আনলেন সরকারি, তাদের ধন্যবাদ বা কৃতজ্ঞতা বা এই জায়গাটা আসলে কিভাবে আপনি প্রকাশ করতে যাচ্ছেন? সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের যে মানে সরকার তো কাজ করে, সরকারের তো একটা কাজ করারই থাকে, কিন্তু খুবই ইনিশিয়ালি যারা আমাদের এই জিনিসের জন্য মানে ডিসিশানগুলো নিচ্ছিল, এই মনে করেন বাংলাদেশ এম্বাসি বা ফরেন মিনিস্ট্রি, এদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ থাকব। কারণ এই যে অবস্থাটা আমি আপনাকে বর্ণনা করতেছি, এটা আপনাকে বলে আমি বোঝাইতে পারবো না। ওইখানে থাকা প্রত্যেকটা মানুষেরই এমন একটা আতঙ্ক, বিশেষ করে আমাদের ওইখানে অ্যাম্বাসি স্টাফ কিন্তু কেউ বাংলাদেশে আসে নাই, তারা ওইখানে তাদের পরিবার নিয়ে আছে এই যুদ্ধের ভিতরেও। তাদেরও কিন্তু মানে আমাদের মতো একটা জায়গায় অনিশ্চিত, কিন্তু তারা মানে রাত দিন এক করে এই দায়িত্ব পালন করতেছে। এবং লাস্ট আমাদের আরও একটা ছোট্ট একটা গ্রুপ আসতেছে, তাদেরকে পৌঁছায় দিতে আমাদের আরও কয়েকজন অফিসারে যে গত পরশু দিন আপনার ইসে গেছে, না আর্মেনিয়াতে গেছে। তো ওনারা এখনও কাজ করে যাচ্ছে। তো ওনাদের প্রতি মানে চিরকৃতজ্ঞতা, মানে এটা কৃতজ্ঞতার মানে একদম মানে আমি বলতে পারতেছি না, মানে একদম শেষ পর্যায়ের একটা ব্যাপার।